আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল ৩ দিনের রিমান্ডে। ২০২৪ সালে ডামি ও প্রহসনের নির্বাচন হয়েছে মন্তব্য। আদালতের রায়ে খালাস পেয়েও মাসুদ রানার ৬ বছর কারাভোগ, লিগ্যাল এইডের সহায়তায় আইনি প্রক্রিয়া শেষে কারামুক্ত। ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের অর্জন শূন্য বললেন খামেনি। সংঘাতে জয় ইসরায়েলেরই হয়েছে দাবি নেতানিয়াহুর। এবং কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার ব্যাটারদের দাপট, বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকদের ৪৩ রানের লিড। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে কারচুপির অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুনানিতে হাবিবুল আওয়াল স্বীকার করেন ২০২৪ সালে ডামি ও প্রহসনের নির্বাচন হয়েছে। রাজনৈতিক বাস্তবতায় কমিশনের কিছুই করার ছিল না বলে দাবি করেন সাবেক সিইসি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। ২০২৪ সালে রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচনের অভিযোগে রাজধানীর শেরেবাংলানগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট AKM মোস্তাফিজুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামির পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। দ্বাদশ সংসদ নির্বাচন বিতর্কিত স্বীকার করে আদালতে হাবিবুল আউয়াল বলেন, কমিশনের মৌলিক সংস্কার ছাড়া হাজার বছরও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেন, দ্বাদশ সংসদ নির্বাচনে ফলাফল জালিয়াতি সহ প্রিজাইডিং কর্মকর্তার নির্দেশ একটি দলের পক্ষে কাজ করার জন্য অর্থ দিয়েছিলেন তৎকালীন সিএসি হাবিবুল আউয়াল। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আদেশ দেন আদালত। সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তবে আমরা বলেছি সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রশাসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে। আঘাত করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। উভয় বক্তব্যের পরে তার বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করে। গত রোববার বিএনপির এক কেন্দ্রীয় নেতার করা মামলায় সাবেক সিএসি AKM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে রিমান্ডে নিল পুলিশ। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। আদালতের রায়ে খালাস পেয়েও ৬ বছর কারাভোগ করছিলেন পুরান ঢাকার বাসিন্দা মাসুদ রানা পুতুল। পরে জাতীয় আইন সহায়তা সংস্থা লিগ্যাল এইডের সহায়তায় আদালত ও কারা কর্তৃপক্ষের কাছে প্রমাণ পায় ভুলবশত সাজা ভোগ করছেন তিনি। পরপরই আইনি প্রক্রিয়া শেষে কারামুক্ত হন মাসুদ রানা। বিষয়টিকে দুঃখজনক মন্তব্য করে লিগ্যাল এইডের কর্মকর্তারা বলেছেন, ন্যায় বিচার ও মানবাধিকার নিশ্চিতে তৎপর রয়েছেন তারা। আক্তার হোসেনের রিপোর্ট। ২০১৩ সালে খালাস পেলেও ২০২০ সালে একই মামলায় আবারও গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় মাসুদ রানা পুতুল নামে এক ব্যক্তিকে। এরপর থেকেই কারাগারেই থাকতে হয় পুতুলকে। মঙ্গলবার খবর পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছুটে যান জাতীয় আইনগত সহায়তা সংস্থা লিগ্যাল এইডের পরিচালক সৈয়দ আজাদ সুবহানী। নথিপত্র যাচাই করে পুতুলের দীর্ঘদিনের বন্দিত্ব যে ভুলবশত হয়েছে তা নিশ্চিত করেন তিনি। দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাত্র একদিনেই তার মুক্তির ব্যবস্থা করেন তিনি। আমরা তাৎক্ষণিক বিষয়গুলো জানাই এবং আমি কাল বিলম্ব না করে যে আর এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য একটা অকারণে একজন নাগরিক আপনার কারাবাস করবে, এটি যে কোনো আইন নৈতিকতা
পরিপন্থী। হঠাৎ মুক্তির খবরে আপ্লুত মাসুদ রানা ওরফে পুতুলের স্বজনরা। অকারণে 6 বছর সাজা ভোগ করে পুতুল জানায়, ন্যায় বিচার ও মুক্তির আশা ছেড়েই দিয়েছিলেন তিনি। আমি এক ধরনের আশা ছেড়ে দিছিলাম। পরবর্তীতে যখন আমি এই লিগ্যাল এইডের সাহায্যটা পাইলাম, আমি নতুন করে বাঁচতে শিখলাম। যে আমার মতো আরো অনেক বন্দী আছে, শুধু আমি একা না, অনেক বন্দী সমস্যা জড়িত আছে। লিগ্যাল এইড বন্দীদেরকে যে আইনি সহায়তা দেয় এবং তারা যে আন্তরিকতার সহিত কাজ করে, এটার একটা দৃষ্টান্ত প্রমাণ আমি নিজে। সংশ্লিষ্টদের ভাষ্য, এই ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে লিগ্যাল এইড সবসময়ই দুস্থ মানুষের পাশে আছে। কোনোই যেন কোনো কারাবন্দী কিংবা যে কোনো মানুষ যার গিয়ে আইনগত সহায়তা প্রাপ্তির প্রয়োজন, সে যেন ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে কোনো কিছুই যেন তার বাধা হতে না পারে, সেটা অর্থ হোক কিংবা প্রশাসনিক অন্য যে কোনো কারণেই হোক। তো সেই বিষয়টি আমরা নিশ্চিত করে থাকি সবসময়। সবাই মিলে বিষয়টা আন্তরিকতার সহিত দেখে দ্রুত সমাধান হয়েছে বলেই আজকে পুতুল কারাগার থেকে বের হতে পারছে। লিগ্যাল এইডের মাধ্যমে পুতুলের মুক্তি যেন অসহায় নিপীড়িত মানুষের জন্য এক আশার আলো। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। এবারে ইরান ইসরায়েল সংঘাত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় ওয়াশিংটনের অর্জনের তালিকা শূন্য। খামেনি সতর্ক করেছেন, ভবিষ্যতে ইরানের ওপর আরও হামলা হলে আবারও মার্কিন ঘাঁটিকে লক্ষ্য বানাবে তেহরান। তবে খামেনির বক্তব্যের বিপরীতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে সংঘাতে জয় ইসরায়েলেরই হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, সম্ভব হলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যাই করত ইসরায়েলি বাহিনী, কিন্তু খামেনি গভীর বাংকারে অবস্থান নেওয়ায় তা আর সম্ভব হয়নি বলে দাবি তার। হোয়াইট হাউস বলেছে, ইরানে হামলা যুক্তরাষ্ট্রের পূর্ব নির্ধারিত পরিকল্পনা মতোই এগিয়েছে। হামলার আগে ইরান সমৃদ্ধকৃত তেজস্ক্রিয় ইউরেনিয়াম সরাতে পেরেছে এমন কোনো আলামত নেই বলেও দাবি করেছে হোয়াইট হাউস। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে কৃষি সংবাদ। কুড়িগ্রামে লাম্পি স্কিন ডিজিজ নামে গরুর চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই রোগে একের পর এক গরু মারা যাচ্ছে। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, বেশি তাপমাত্রায় এই রোগের প্রকোপ বেড়েছে। আগামী বছর থেকে ভ্যাকসিনের মাধ্যমে এই রোগের নিয়ন্ত্রণ করা হবে। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর সহ জেলার 9 উপজেলায় হঠাৎ করেই লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়ে পড়ছে গরু। প্রথমে গরুর জ্বর, পরে শরীরে ঘা হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারি চিকিৎসকের দেখা না পাওয়ায় গ্রাম্য চিকিৎসক ও কবিরাজি চিকিৎসার উপর নির্ভরশীল হয়ে গরু বাঁচানোর চেষ্টা করছেন মালিকরা। কোথাও কোথাও মারা যাচ্ছে গরু। 4টার মধ্যে একটা বড় ছিল গাভী, সেটি লাম্পি রোগে সেটা মারা গেছে কিছুদিন আগে। ওটা মারা যাওয়ার পরে আবার এটা ঘটছে। অনেক টাকা বসে ব্যয় করার পরেও এখনো ঘা আছে। এখন এটি ভালো হবে কি হবে না সেটাও সিদ্ধান্ত সঠিক কভার পেল না। ভুক্তভোগী ও পল্লী চিকিৎসকরা জানান, লাম্পি স্কিন রোগে চরম ক্ষতির মুখে পড়েছে গরু পালন করে জীবিকা নির্বাহ করা কৃষক ও খামারিরা। গ্রাম্য ডাক্তার নিয়ে আসছে, আসার পরে ট্রিটমেন্ট করার পরে 3-4 হাজার টাকা আমি খরচ করছি, করার পরেও এখন গরু বাঁচা যাচ্ছে না। এখন গরু পড়িয়েছে, যাওয়ার পর্যন্ত সরকারি ডাক্তার এই যাওয়ার পর্যন্ত আসেনি। এখন এটা যদি একটা মনে করেন গ্রামে বা পাড়ায় বা মহল্লায় যদি একটা হইতো, মনে করেন সিস্টেম থাকতো যে প্রতি মাসে মাসে এই গবাদি পশুগুলো যত্ন নিত, কেয়ার করতো, দেখতো আসি ওনারা, তাহলে আজকে এই গরুগুলোর এরকম হইতো না। যতটুকু সাধ্য কুলায় আর কি সেই পরিমাণ ট্রিটমেন্ট দিচ্ছি, স্যারদের পরামর্শ নিয়ে কাজ করতেছি। তবে এর যদি একটি ভ্যাকসিন বাইর করতো, তাহলে সরকার যদি একটু উদ্যোগ নিত তাহলে সবচেয়ে ভালো হতো। আগামী বছরের জুলাই-আগস্টে প্রতিষেধকের মাধ্যমে লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। সরকারের এবং প্রাণী সম্পদ বিষয়ে নলেজ রয়েছে এবং আগামী অর্থবর্ষে আমরা এই রোগটি 100% গরুকে এই লাম্পি স্কিন ডিজিজের টিকা দিতে পারবো এবং এ ব্যাপারে সরকার ইনিশিয়েটিভ নিয়েছে এবং সেই ভ্যাকসিনও তৈরি হয়েছে। আমরা আশা করছি আগামী বছর থেকে আমরা সকল গরুকে এই লাম্পি স্কিন প্রতিরোধে টিকা দিতে পারবো।
জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে ৯ উপজেলায় ৯ লাখ গরুর মধ্যে গত ২ মাসে লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে ১,০০০-এরও বেশি গরু। কিছু কিছু এলাকায় গরু মারা যাওয়ার কথা স্বীকার করলেও মৃত গরুর কোনো পরিসংখ্যান নেই জেলা প্রাণী সম্পদ বিভাগে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। আড়াই বছরেও আলোর মুখ দেখেনি খুলনার সিটি কর্পোরেশনের পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে তরল জ্বালানি ও জৈব সার তৈরির প্লান্ট। ২০২৩ সালের জানুয়ারিতে প্রকল্পের কাজ শেষ হলেও এখনও শুরু হয়নি এর কার্যক্রম। নাগরিক নেতারা বলেছেন, প্রকল্পের নামে অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। তবে দ্রুততম সময়ের মধ্যে উৎপাদিত পণ্য বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। প্লাস্টিক বর্জনে বিশ্ব যখন বিপর্যস্ত, তখন এই প্লাস্টিকেই মিলবে তরল জ্বালানির সার। প্লাস্টিক বর্জ্যকে সম্পদে পরিণত করতে কম্পোস্ট প্ল্যান্ট নির্মাণ করে খুলনা সিটি কর্পোরেশন। প্রায় ৫,২৫ লাখ টাকা ব্যয়ে ২০২৩ সালের জানুয়ারিতে প্রকল্পের কাজ শেষ হয়। বর্জ্য থেকে প্রতিদিন ২০ মেট্রিক টন সার ও প্লাস্টিক বর্জ্য থেকে ৫০০ কেজি তরল জ্বালানি তৈরির ক্ষমতা রয়েছে প্ল্যান্টটির। তবে প্রতিষ্ঠার পর মাত্র একবার প্ল্যান্টটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। ময়লা বর্জ্য আসার পরে ময়লা বর্জ্যগুলো ছাঁটাই হয়। এগুলো বর্জ্য যেগুলো বাড়ায় সেগুলো আমি হাউজে রাখি। কোনোবার ৮ গাড়ি, কোনোবার ৭ গাড়ি করে বর্জ্য আসে। আর এই পর্যন্ত আমরা এখনো মার্কেটে উঠিনি। পরিবেশ বান্ধব এই প্রকল্পের সুফল না পাওয়ায় ক্ষুব্ধ সচেতন সমাজ। সেখান থেকে কোনো উৎপাদন নাই, কোনো আউটপুট নাই। এটার যে আউটপুট, সেই আউটপুটটা না পাওয়ার কারণে যেটা হবে যে ঋণ তো পরিশোধ করতে হবে, এবং সেই ঋণের বোঝা জনগণের মাথায়, খুলনা নগরবাসীর মাথায়, অথচ সেখান থেকে আসলে কোনো আউটপুট আসছে না। তবে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিগগিরই বাজারে আসবে এই প্ল্যান্ট থেকে উৎপাদিত জৈব সার। চালু করার জন্য যে পরিমাণ আমার প্রোডাক্ট প্রয়োজন, যা পলিথিন বলেন, এইগুলা এই ইয়াটা অ্যাভেলেবল এখনো না। প্ল্যান্টের কার্যক্রম পুরোপুরি শুরু করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। ম্যানেজমেন্ট যদি আমরা সঠিক রাখতে পারি, এর সুফলটা পলিথিন, যে ব্যান পলিথিন নিষিদ্ধের যে সুফল, তখন আমাদের সমাজে একটা সুফল পাওয়া যাবে। এটা একটি খুব ভালো একটি প্রজেক্ট। এটার জন্য খুলনা বিভাগের সমস্ত জেলা বা লোকজন এটা উপকৃত হবে। পরিবেশ দূষণের যে ইয়েটা, যে আমাদের প্লাস্টিক এগুলি আমরা কিভাবে এগুলি পরিশোধিত করে বা আমাদের বজ্র হিসাবে এগুলোকে শোধনাগারে নিয়ে বায়োগ্যাস উৎপাদনের আমরা চেষ্টা করছি। পরিবেশ প্রতিবেশ রক্ষায় দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শুরু করার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবারে খেলার খবর। কলম্বো টেস্টে যখন বাজে সময় পার করছে টিম টাইগার্স, তখন জমকালো আয়োজনে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি উদযাপন করল বিসিবি। প্রথম টেস্টের স্কোয়াডে থাকা তারকাদের এক ফ্রেমে এনে সম্মাননাও দেওয়া হয়েছে। প্রান্তিক পর্যায়ে ক্রিকেটকে ছড়িয়ে দিয়ে ভবিষ্যৎ তারকাদের উঠিয়ে আনতে ৪টি জোনে ভাগ করে মিনি বিসিবি প্রতিষ্ঠার লক্ষ্য বর্তমান সভাপতির। ওদিকে ১০০ স্কুলে সিনথেটিক টার্ফ বসাতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আদিল আহমেদ শানের রিপোর্ট। এক ফ্রেমে থাকা সাবেক তারকাদের হাত ধরেই ২৫ বছর আগে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের। সাদা পোশাকে ভারতের বিপক্ষে সেই ম্যাচের পর সেঞ্চুরির কোয়ার্টার বছর পার করার সময়টা সেদিনের তারকাদের জন্য এ সবই যেন উৎসবের মতো। আয়োজনের শুরুতে বিসিবির সভাপতি ও অভিষেক টেস্টে সেঞ্চুরি করা আমিনুল ইসলাম বুলবুল স্মৃতিচারণ করে জানান, প্রান্তিক পর্যায়ে না গেলে ক্রিকেটের উন্নতি সম্ভব নয়। এই ৪টা রিজনে আমরা ৪টা ছোট্ট বাংলাদেশের ক্রিকেট বোর্ড বানাবো। সেখানে একজন হেড অফ ক্রিকেট থাকবে, তিনি তদারকি করবেন তার জেলায়, তার বিভাগে, তার রিজনে যতগুলো কোচ থাকবে, সেখানে একটা প্রিমিয়ার লিগ করার চিন্তা করছি। সেখানে কোচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম চিন্তা করছি, একটা ফান্ডিং মডেল তৈরি করছি, যেখানে তাদেরকে সবসময় মিরপুরের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না। প্রথম টেস্টের স্কোয়াডে থাকা সদস্যদের ব্লেজার ও ফুল দিয়ে সম্মাননা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ক্রিকেটের উন্নয়নে স্কুল পর্যায়ে গুরুত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশের সম্পূর্ণ স্পোর্টসের একটা নতুন করে রিব্র্যান্ডিং প্রয়োজন, সেজন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জায়গা থেকে আমাদের, আপনারা জানেন, স্কুল ক্রিকেট, অনেকগুলো স্কুল ক্রিকেটে ভালো করে। আমরা সেই জায়গা থেকে একটা অ্যাসেসমেন্ট করে বিসিবির সহায়তা নিয়ে ১০০টা স্কুলের মাঠে
আমরা সিনথেটিক পিচ স্থাপন করে দেব। 25 বছর পরও এমন ভালোবাসায় সিক্ত হয়ে আপ্লুত প্রথম টেস্ট দলের সদস্যরা। আমরা এখনো ছোটই আছি, আমরা নিজেকে মনে করি না এখনো এত বড় হয়ে গেছি। আমি নিজেকে বলতে পারবো যে আমি একজন টেস্ট ক্রিকেটার, এই পরিচয়টা আমি দিতে পারবো। আমার স্ট্যাটাস এখন আমি একজন টেস্ট ক্রিকেটার। 30 বছর হয়ে যেটা আবার 50 বছর করবো, তা আমি মনে করি এই জিনিসটা যদি যত ক্যারি করবো তত প্লেয়ারদের জন্য ভালো হবে। খুবই প্রাউড ফিল করি আমাদের বাংলাদেশ টিমকে নিয়ে। ফার্স্ট টিমের যারা ছিলেন সিনিয়র ক্রিকেটার ছিলেন, এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। আমি পারি না, এতে কি হয়েছে আমার সাথীরা করেছে। ব্যক্তিগত কাজ ও দেশের বাইরে থাকায় আকরাম খান ও পাইলট সহ বেশ কয়েকজন কৃতি টেস্ট ক্রিকেটার ছিলেন না এমন আয়োজনে। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল 3 দিনের রিমান্ডে। 2024 সালে ডামি ও প্রহসনে নির্বাচন হয়েছে মন্তব্য। আদালতের রায়ে খালাস পেয়েও মাসুদ রানার 6 বছর কারাভোগ। লিগ্যাল এইডের সহায়তায় আইনি প্রক্রিয়া শেষে কারামুক্ত। ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের অর্জন শূন্য বললেন খামিনি। সংঘাতের জয় ইসরায়েলেরই হয়েছে দাবি নেতানিয়াহুর। এবং কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার ব্যাটারদের দাপট, বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকদের 43 রানের লিড। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।